দুদিনে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে সানায়া। চোখের ফোলা ভাব, সাথে দুর্বলতা, ফ্যাকাশে চেহারা, একদম 20 বছর বাড়িয়ে ফিরিয়েছিল যেন। 5 বছরের সুপ্ত ভালোবাসা সানায়ার। আকস্মিক এতটা শকড নিতে পারেনি। মার্শিয়াদকে সানায়াকে সেই প্রথম দেখা থেকে ভালোবাসে। মার্শিয়াদের ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, ওর গভীর চোখের চাহনি, অধরে লেগে থাকা স্মিত হাসি, ওর হাস্যোজ্জ্বল চেহারা, সবকিছুই প্রথম দেখায় সানায়াকে বিমুগ্ধ করে। একটু একটু করে ওর মনে ফোটা ভালোবাসার পদ্ম আজ তার সম্পূর্ণ পরিস্ফুটন ঘটিয়েছে। কিন্তু দমকা হাওয়া যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আকুল পাথরে। রাতের স্বপ্নে নাকি মায়া থাকে, কিন্তু সে তো দিনের স্বচ্ছ আলোয় তার ভালোবাসার মানুষটাকে নিয়ে স্বপ্ন সাজাতে চেয়েছে, যা মিথ্যে হবার নয়। তবে আজ কেন সব ধুধু মরুভূমি? কেন তার মনে হচ্ছে এইসব ভালোবাসা ছিল না, ছিল মরীচিকা। বুকের কোথাও জমে থাকা পাহাড় সম কষ্ট সানায়ার বুকে ভীষণ চাপ সৃষ্টি করছে। বুক ভারী হয়ে আসছে তার। উপরওয়ালার কাছে তার একটাই প্রার্থনা, সে যা ভাবছে তা যেন মিথ্যে হয়। তার জান যেন তাকেই ভালোবাসে, অন্য কাউকে নয়। সানোয়ার আহমেদ শুয়ে শুয়ে সানায়ার কথাই ভাবছেন। ছোটবেলা থেকেই সানায়া চটপটে, কোনো কিছু গোপন রাখে না। কিন্তু আজ এমন কি হলো যে তার মেয়ে চেয়েও কিছু বলতে পারছে না? তাহলে কি সে তার মেয়েকে কখনো বুঝতেই পারেনি, নাকি বোঝার চেষ্টা করেনি? ডোরবেল বাজতেই লম্বা লম্বা পা ফেলে দরজায় এসে দাঁড়ায় নন্দিতা। সে ছাড়া যারা আছে সবাই নিজের ঘরে। দরজা খুলতেই লম্বা চওড়া এক সুদর্শন ব্যক্তিকে দেখতে পায় নন্দিতা। অধর ছড়িয়ে ছন্দবিহীন হাসির রেখা টানে, ধীর গলায় বলে। সালামু আলাইকুম। নন্দিতা বিস্মিত গলায় বলল। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? নন্দিতা এর আগে ছেলেটিকে কখনো দেখেনি। মৃদু স্বরে ছেলেটিকে বলল। আমি তারাফ। মিস সানায়া বাসায় আছে? নন্দিতা স্বস্তিকর নিঃশ্বাস ফেলে সহজ গলায় বলল। ও, আপনি সেই এনজিওওয়ালা? আসেন আসেন, ভিতরে আসেন। তারাফ অধর প্রস্ফুটিত করে বলল। আমাকে এনজিওওয়ালা মনে হয়। লজ্জা মিশ্রিত হাসে নন্দিতা, ইতস্তত হয়ে বলে। না মানে, ওই আসলে। ইটস ওকে ভাবি। নন্দিতা বিস্মিত চোখে কম্পনরত কণ্ঠে বলল। আপনি জানলেন কি করে আমি সানায়ার ভাবি? তারা হালকা হাসে, হাসিতে যেন মুক্ত ঝরে। নির্নিমেষ তাকিয়ে আছে নন্দিতা। স্বাভাবিক গলায় তারা বলল। আপনাদের কথা অনেক শুনেছি মিস সানায়ার কাছে, আর এতটা গাধা নই অবশ্য। নন্দিতার বেশ লাগলো তারাফকে, কি মিষ্টি আর আপনজনের মধ্যে কথা বলে। নন্দিতা নরম গলায় বলল। আপনি বসুন। দাঁড়িয়ে আছেন কেন? তারাফ সরল গলায় বলল। বুঝতে পারি যদি আপনি আমাকে তুমি করে বলেন। বয়সে হয়তো বড় হব, কিন্তু সম্পর্কে ছোট। নন্দিতা ছোট্ট করে হেসে বলল। আচ্ছা ঠিক আছে, বসো। আমি সানায়াকে ডেকে দিচ্ছি। নন্দিতা সানায়াকে ডাকতে গেলে পুরো ঘরময় চক্ষু বিচরণ করে তারাফ। একদম শান্তশিষ্ট পরিবেশ, কোনো হৈহুল্লোড় নেই। সে অবশ্য এইসবে অভ্যস্ত নয়। এনজিওতে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি চলতেই থাকে। তারা নিঃশব্দ নিঃশ্বাস ফেলে। ভালোই লাগছে তার। কুহিলিকা কারো গলার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। তারাবকে দেখে চিন্তিত এবং বিরস হাসে। তাকে দেখেই তারাব উঠে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করে। নিজের পরিচয় দিলে কোহিলিকা মুচকি হেসে ওকে বসতে বলে। বেশ কিছুক্ষণ পর আসে সানায়া। কোহিলিকা এনজিও সম্পর্কে অনেক প্রশ্ন করে। তারাপের নম্র ব্যবহার, মিষ্টি হাসি আর সুঠাম দেহ, সব মিলিয়ে দারুণ পছন্দ হয় কোহিলিকার। সানোয়ার আহমেদ এসেও আপাতমস্তক দেখে তারাবকে। তারাব সম্পর্কে সানায়া আগেই অনেক কিছু বলেছে, কিন্তু যা বলেছে তার চেয়েও বেশি অমায়িক তারাফ। কথার সৌন্দর্য যে কাউকে প্রথম দেখায় বিমোহিত করে ফেলবে। সানায়াকে দেখে একরাশ হতাশা ভর করে তারাফকে। দেখেই কেমন বিধ্বস্ত মনে হচ্ছে। এমন কি হয়েছে এই 2 দিনে তার শ্যামবতীর সাথে? অতি স্বাভাবিক গলায় বলল। কেমন আছেন আপনি? সবার নজর পড়ে সানায়ার দিকে। এখনো পুরো ধকলটা সামলে উঠতে পারেনি। বিমর্ষ চেহারা, বিষাদের ছায়া, যা ওর মুখে স্পষ্ট। সানায়া ধরা গলায় বলল। ভালো, আপনি? আপনাকে দেখে ভালো লাগছে। তারাফ এর কথায় উদ্দীপ্ত চোখে তাকায় সানায়া। জোরপূর্বক মৃদু হাসির কম্পন তোলে। শান্ত গলায় বলল। বসুন। তারাফ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সরল দৃষ্টিতে তাকিয়ে মৃদু ছন্দে বলল।
আজ আর বসবো না, আসি। সানায়া ব্যস্ত গলায় বলল। এখনই চলে যাবেন? জি, ওরা সবাই একা। সানায়া ছোট্ট নিঃশ্বাস ছাড়ে, বিগলিত হেসে বলল। চলেন আপনাকে এগিয়ে দিই। তারা বিস্মিত হেসে কুহিলিকা আর সানোয়ার আহমেদের থেকে বিদায় নিয়ে ঘুরে দাঁড়াতেই ততস্থ পায়ে সেখানে এসে স্থির হয় নন্দিতা। হাতে হালকা নাস্তা, অধর চড়িয়ে মোহনীয় হেসে তরফ বলল। আজ না ভাবি, অন্যদিন, আসি। নন্দিতা নিরস গলায় বলল। আচ্ছা, আবার এসো। সানায়াদের বাড়ির রাস্তাটা বেশ প্রশস্ত নয়। এলাকার মানুষের পার্সোনাল গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহন এর আনাগোনা নেই। পাশাপাশি হেঁটে চলছে তারাপ আর সানায়া। একে অপরের পদযুগল একসাথেই এগিয়ে চলছে। তারাপ আর চোখে বারবার দেখে চলছে সানায়াকে। কেমন যেন দম বন্ধ লাগছে তার। বুকের কোথাও এক টুকরো মাংসপিণ্ড যেন দপদপ করছে। ভীষণ রকম কাঁপছে তা। শ্বাস রুদ্ধ করে দিচ্ছে তা মনে হচ্ছে। সানায়ার এই নীরব অভিব্যক্তি তারাপের ভিতরটাকে দগ্ধ করে দিচ্ছে। আর হচ্ছে না, কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু এক প্রান্তে দাঁড়ানো দুটো মানুষ দুজন ভিন্ন মানুষকে ভেবে চলছে। থম মেরে দাঁড়ায় তারাফ, তার সাথেই দাঁড়ায় সানায়া। নির্লিপ্ত তাকিয়ে নরম গলায় তারাফ বলল। একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি আপনাকে? ভুরু কুচকায় সানায়া, চোখে মুখে উত্তাপ জড়ো হয়। উদ্বিগ্ন গলায় বলল। বলুন। আপনাদের বাড়িটা কি আপনাদের নিজের? ঝুমঝুম করে হেসে ওঠে সানায়া। দীর্ঘ সময় ধরে হাসতে থাকা সানায়ার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে তারা। আনমনেই হেসে ওঠে। সানায়াদের বাড়িটা যে ওদের নিজের তা তারা ভালো করেই জানে। তারপরও প্রেয়সীর মুখের ঝর্ণার মতোই শীতল হৃদয় জোড়ানো হাসিটাকে দেখার জন্য অদ্ভুত চেষ্টা করল সে। সে পেরেছে। গাঢ় গলায় বলল। হাসলে কিন্তু আপনাকে একদম মোনালিসার মতো লাগে। তারাফের কথায় ধুম করে হাসি বন্ধ করে দেয় সানায়া। নিরস লোক, শেষ পর্যন্ত একটা মরা মানুষের হাসির সাথে তুলনা করলো। মুহূর্তে হালকা তেতে ওঠে, তপ্ত গলায় বলল। ধ্যাত, দিলেন তো আমার হাসির 12টা বাজিয়ে। আর কাউকে পেলেন না? তারাপ শক্ত হয়ে সিনা চওড়া করে দাঁড়ালো, সরল গলায় বলল। মোনালিসার হাসির রহস্য কিন্তু আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। কোটি টাকা দাম তার হাসির। আমার কাছে অবশ্য এত টাকা নেই, তবে আপনার হাসি আমার কাছে তার থেকেও অমূল্য। সানায়া স্মিত হাসে। লোকটার কথার মায়া থেকে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না, কিন্তু তা ভালো লাগা, ভালোবাসা নয়। শান্ত গলায় সানায়া বলল। একটা প্রশ্ন করতে পারি? তারাপ অস্ফুট শব্দ করে মাথা নাড়িয়ে বলল। হুম। সানায়া চোখ মুখ কুচকায়, চোখের কোণ ক্ষীণ করে তাকায় তারাফের দিকে। তারাপ উচ্ছ্বলিত হেসে বলল। হাজার খানেক প্রশ্ন করেন। সানায়া মৃদু হাসে। লোকটা আসলেই অদ্ভুত। সানায়া বলল। আপনার মতো এত ট্যালেন্টেড ছেলে ইচ্ছে করলে কেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারে না, কিন্তু তা না করে একটা সাধারণ এনজিওতে? তারা অধর ছাড়িয়ে হাসে, স্বাভাবিক গলায় বলে। এই দুনিয়াতে কেউ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। হকচকিয়ে ওঠে সানায়া। তারাফের মুখে স্বার্থের কথা শুনে বিষম খায়। এই মানুষটার মুখে স্বার্থের কথা মানায় না। সানায়া আস্তব্যস্ত গলায় বলল। মানে? তারাফ এক দীর্ঘশ্বাস ফেলে। সানায়া খেয়াল করলো হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী এই সুদর্শন পুরুষের চেহারায় মুহূর্তেই একরাশ হতাশা ফুটে ওঠে। চোখগুলো টলমল করে ওঠে। গাঢ় গলায় তারাফ বলল। আমি একজনকে খুঁজতে এসেছি, এখনো খুঁজে চলেছি। জানি না সে বেঁচে আছে কিনা, জানি না তাকে আর কখনো খুঁজে পাবো কিনা, তবুও অমৃত্যু তাকে খুঁজে চলবো। সানায়া প্রগাঢ় দৃষ্টিতে দেখে তারাফকে। শূন্যে তাকিয়ে আছে তারাফ, একরাশ অস্থিরতা তার চেয়ে চোখে মুখে। এই স্বল্প কিন্তু গাঢ় সম্পর্ক তৈরির ব্যক্তিকালে তারাফকে সানায়া এতটা উদাসীন কখনো দেখেনি। প্রশ্নবিদ্ধ কণ্ঠে সানায়া বলল। কে সে? তারাফ দৃঢ় গলায় বলল। আমার শুকতারা, যে আমার জীবনে সুখ পাখি হয়ে এসে শুকতারা হয়ে ওই দূর আকাশে মিলিয়ে গিয়েছে। উৎসুক হয়ে তাকিয়ে আছে সানায়া। তার মনে তৃষ্ণা মেটেনি। সে জানতে চায়, সবটা জানতে চায়। আর তা এখনই। তারাফ সানায়ার অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলল। আমার মা খুব তাড়াতাড়ি মারা যান, বাবা আবার বিয়ে করেন, আর আমি আমার নানু বাড়িতে মানুষ হই। আমার চেয়ে বছর 6 বড় আমার এক খালা ছিল। উপযুক্ত বয়সে তার বিয়ে হয়। আমি তখন অ্যাডমিশন টেস্ট নিয়ে ব্যস্ত, তাই খালার শ্বশুরবাড়ি যাওয়া হয়নি।
ভালো পরীক্ষার ফলাফল হিসেবে একটা পাবলিক ভার্সিটিতেও চান্স পেলাম। প্রায় 1 বছর খালা শ্বশুরবাড়ি যাই। খালা এখন একটা মানুষকে বিয়ে করেছেন, যার প্রথম পক্ষের স্ত্রী তার বিয়ের 1 বছর পরে মারা যান। সেই ঘরের একটা মেয়েও ছিল, বয়স 9 কি 10। তারাপ একটু থামল। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছানায়া। হাওয়া বইছে মৃদু ছন্দে। তার আলোড়নে ছানায়ার ছোট ছোট চুলগুলো এলোমেলো উঠছে, কিন্তু ছানায়ার উৎসুক চাহনি ফেরেনি তারাপ থেকে। তারাপ আবার বলল, মেয়েটাকে কেন যেন একদম সহ্য হতো না আমার। দুধে আলতা গায়ের রং, আবক্ষ ঘন কালো চুল, একটু হাঁটু সমান ফ্রক পরে সারা উঠান দৌড়ে বেড়াতো। বেশ কয়েকবার খালার বাড়িতে যাই। ধীরে ধীরে মেয়েটার প্রতি এক আকৃতি মায়া বসে পড়ে। বেশ চঞ্চল ছিল। ক্ষণকাল চুপ থেকে উচ্ছ্বলিত গলায় বলল, আমাকে কি ডাকতো জানেন? তারা মিয়া। আমার কিন্তু বেশ মজা লাগতো। একবার ওকে বলেছিলাম ওকে আমি বিয়ে করব, তাই আমার মাথায় চুল টেনে ছিঁড়ে ফেলেছে। গা দুলিয়ে হেসে ওঠে তারাপ। স্বল্প সময় বাদে নম্র গলায় বলল, তারপর বলল, তারা ভাইয়া। আর আমি তাকে শুকতারা, আমার শুকতারা। তারাফের বুক চিরে বেরিয়ে এলো এক শীতল দীর্ঘশ্বাস। কাতর নয়নে তাকালো সানায়ার দিকে। সানায়ার কপালে চিন্তার ভাঁজ, উজ্জ্বল তার চোখের মণি। নরম আর উৎসুক গলায় সানায়া বলল, তারপর কি হলো? সে হারিয়ে গেল কি করে? একবার খালার বাসায় গিয়ে দেখি শুকতারার ভীষণ জ্বর। কোনো একটা কারণে খালা ওকে মেরেছে। আসলে কি বলেন তো, যতই হোক সৎমা তো সৎমাই হয়। সে রাতে আমি ওকে ছেড়ে যেতে পারিনি। সারা রাত জলপট্টি দিয়েই শুকতারার মাথায়। সকালে আমাকে ওর ঘরে দেখে এলাহি কাণ্ড বাঁধিয়ে দেয় শুকতারার বাবা। কোনো মতেই তাদের আমি বোঝাতে পারছিলাম না শুকতারাকে আমি বোনের চোখে দেখি। কলেজের একটা ঝামেলার কারণে কোনো মীমাংসা ছাড়াই আমাকে বাধ্য হয়ে সেদিন ফিরতে হয়। আমার জীবনের চরম ভুল ছিল তা। সানায়া তপ্ত গলায় বলল, কেন? কি হয়েছিল? শুকতারা হারিয়ে যায় আমার জীবন থেকে। সেইবার যখন খালার বাড়ি গেলাম শুকতারাকে পাইনি। খালাকে অনেক জিজ্ঞাসা করে বলল বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আর ফেরেনি। পুরো গ্রামে তাকে খুঁজে পাইনি। শুনেছি পাশের গ্রামে একটা মেয়েকে নাকি পাচারকারীরা নিয়ে যায়। আর হয়তো আমার শুকতারাও ছিল। আর এই জন্যই আপনি ওইসব মেয়েদের মধ্যে তাকে খুঁজে চলছেন? হ্যাঁ। সানায়ার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে শীতল অশ্রুজল। তারাপ নির্নিমেষ তাকিয়ে বলল, কাঁদবেন না, আপনার চোখের জল আমার হৃদয় পুড়ে। শান্ত স্নিগ্ধ নয়নে তাকিয়ে থাকে সানায়া। তারাপ শান্ত গলায় বলে, দোয়া করবেন যেন আমি আমার শুকতারাকে খুঁজে পাই। সে ক্ষমা না করলেও আমি তো মুক্ত নিঃশ্বাস নিতে পারবো না। আসি, ভালো থাকবেন। তারাফের বাড়ন্ত পদযুগল এক পা করে এগিয়ে যাচ্ছে। সানায়া নিষ্পলকভাবে তাকিয়ে ভাবছে, কতটা কষ্ট থেকেও একজন মানুষ হাসতে পারে, কতটা ভালোবাসলে কাউকে আমৃত্যু খোঁজার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, কতটা বিশাল মনের মানুষ হলে একজন মানুষকে এতটা আপন করে নিতে পারে। ধীরে ধীরে তারাফের অবয়ব সানায়ার দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। সানায়া নির্নিমেষ তাকিয়ে আছে এখনো। স্কুল থেকে ফিরেই চটজলদি চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে প্রহর। আজ একটু দেরি হয়েছে আসতে। শীতের বেলা, ঘূর্ণিঝড়ের বেগে ঘড়ির কাঁটা চলতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঘোর দৌড় শুরু করে সূর্য। আসরের আজান শেষ হয়েছে। অনেকটা আনন্দিত প্রহর। আজ থেকে স্কুল ছুটি। ওর পাশে ব্যস্ত ভঙ্গিতে বসে আছে আজরাহান। নন্দিতা স্মিত হেসে ওদের দুজনকে খাবার বেড়ে দেয়। খাবার মুখে দিয়েই প্রহর সরস গলায় বলল, সানায়া আপু কোথায় ভাবি? ওর এক বন্ধু এসেছে, তাকে এগিয়ে দিতে গিয়েছে। প্রহর উচ্ছ্বসিত গলায় বলল, ওই এনজিওওয়ালা ভাইয়া এসেছে। ইস, আর একটু আগে আসলে দেখতে পারতাম। আজরাহান চোখ কুঁচকে তপ্ত গলায় বলল, এত পরপুরুষকে দেখার স্বাদ কেন তোর? আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবি তো একদম চোখ গেলে দিব তোর। ইস, আপনাকে দেখার কি আছে? সরুন আজাইরা রাহান। প্রহর ওর প্লেট হাতে দমদম পায়ে এগিয়ে যায় কোহিলিকার ঘরের দিকে। মুচকি হেসে চেয়ার টেনে বসে নন্দিতা। ফিসেল গলায় বলে, সামলাতে পারবে তো? শি ইজ ভেরি ডেঞ্জারাস। আজরাহান ঠোঁট বাঁকিয়ে হেসে উজ্জ্বল গলায় বলল, অর্ধেক সামলিয়েছি, বাকিটাও সামলে নিব। দমদম পায়ে কোহিলিকার ঘরে ঢুকে আলগোছে বিছানায় বসে প্রহর। খাওয়ার প্লেট হাতে নিয়ে তা কোলের ওপর রাখে। ম্লান মুখ তার। কোহিলিকা আসর ওয়াক্তের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখছেন। প্রহরকে দেখে বললেন,
কি হয়েছে? চাঁদ মুখে অমাবস্যা কেন? প্রহর আহ্লাদি গলায় বলল। তোমার ওই আজাইরা রাহানকে কিছু বলবে, শুধু জ্বালায় আমাকে। কোহেলিকা স্মিত হেসে বলল। আচ্ছা বলবো, আগে বল আজরাহান ঠিক মতো তোকে পড়ায় তো, নাকি সারাদিন ওর মোবাইলে গেম খেলিস? প্রহর ঠোঁট বাঁকায়। ইস, এসেছে পড়াতে, সুযোগ পেলে তো চুমু খায় আসতো, শয়তান একটা লোক। কোহেলিকার ফের প্রশ্নে ধ্যান ভাঙ্গে প্রহরের। স্বাভাবিক গলায় কোহেলিকা বলল। কথা বলছিস না কেন? আরে আমাকে রাহান ভাইয়া মোবাইল দেয় নাকি? আগে যাও দিত, এখন তো তাও দেয় না। সারাদিন ফুসুর ফাসুর করতেই থাকে মোবাইলে। কোহেলিকা সরস গলায় বললেন। চিন্তার কারণ নেই, যদি ভালো রেজাল্ট করিস তাহলে তোর তোর সামান ভাইয়াকে বলেছি তোকে মোবাইল কিনে দিতে। চকচক করে ওঠে প্রহরের চোখ মুখ। উচ্ছ্বলিত গলায় বলল। সত্যি? প্রহর দীপ্ত হাসে, খিলখিল শব্দ হয় তাতে। কোহেলিকা গাঢ় গলায় প্রশ্ন করলেন। নামাজ পড়েছিস? খাওয়া বন্ধ করে আহত চোখে তাকায় কোহেলিকার দিকে। কোহেলিকার এই চাহনির মানে বুঝতে বেশি বেগ পেতে হলো না, শান্ত গলায় বললেন। মান্থলি শেষ হলে পবিত্র হয়ে ঠিক মতো নামাজ আদায় করবি, এক ওয়াক্ত যেন কাজা না হয়, তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না। প্রহর একগাল হেসে গদগদ গলায় বলল। আচ্ছা। প্রহর খাওয়ায় অভিনিবেশ করে। কোহেলিকা সরল দৃষ্টিতে তাকিয়ে দেখে প্রহরকে, একদম ছোট্ট পাখির ছানা। ফর্সা চেহারায় দীঘল কালো ভ্রু, একদম যেন জীবন্ত পুতুল। আর এই পুতুলটাকেই কোহেলিকা তার পাগল ছেলেটার বউ করে সারা জীবন এই ঘরে রাখতে চায়, তাতে যদি তার পাগল ছেলেটার পাগলামি একটু কমে। নিজের ঘরের বেডসাইড কাউচে বসে মোবাইলে গেম খেলছে আজরাহান। দরজা খোলা থাকায় তা হালকা ধাক্কা দিয়ে ভেতরে আসে প্রহর। আজরাহানের পাশে দাঁড়ায়। আজরাহান মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করে স্বাভাবিক গলায় বলল। কিছু বলবি? হুম হুম বল। প্রহর বিনম্র গলায় বলল। আপনার মোবাইলটা একটু দিবেন? কেন? হিমিকে কল করব। ঋষভ বন্ধের জন্য কি পড়া দিয়েছে ভুলে গিয়েছি আমি। আজরাহান ভ্রু কুঁচকে চোখ পাকিয়ে তাকায়, দৃঢ় গলায় বলে। স্কুলে কেন যাস? চেহারা দেখাতে? প্রহর চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলল। জান, লাগবে না আপনার মোবাইল। প্রহর সরে আসতে আজরাহান একটু ঝুঁকে প্রহরের হাত টেনে ধরে ওর পাশে বসায়। মোবাইলটা ওর হাতে দিয়ে বলে। নাম্বার মনে আছে? হুম। প্রহর নাম্বারটা উঠিয়ে ডায়াল করে। আজরাহান গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রহরের দিকে। প্রহরের দিকে হালকা ঝুঁকতেই প্রহর নিজেকে সরিয়ে নেয়। ভ্রু কুঁচকে ব্যস্ত গলায় বলে। এমন কেন করছেন? আজরাহান ফিসফিসানি গলায় বলল। তোকে আমি মোবাইল দিলাম, তার বদলে তুই আমাকে কি দিবি? প্রহর ভ্রু কুলটি করে চোখ পাকিয়ে দৃঢ় গলায় বলল। আমার কাছে টাকা নেই। যা আছে তাই দে। প্রহর আজরাহানের হাত নিয়ে ধপ করে মোবাইলটা ওর হাতে দিয়ে দেয়। দাঁতে দাঁত খিচে চোয়াল শক্ত করে বলল। লাগবে না আপনার মোবাইল, আমি ছোট মার কাছে গেলাম। প্রহর উঠে দরজার কাছে যেতেই আজরাহান দরজা আগলে দাঁড়ায়, দুই হাত চেপে ধরে প্রহরকে নিজের সাথে। প্রহর বড় বড় চোখ করে আস্তে ব্যস্তে হয়ে বলল। রাম ভাই ছাড়ুন, যেতে দিন আমায়। আজরাহান প্রহরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। প্রহর শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মিশে আছে আজরাহানের সাথে। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে প্রহরে, কিন্তু আজরাহানের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানো দুঃসাধ্য। প্রহর নিরঙ্কুশ চেষ্টা করছে। আজরাহান মোহবিষ্ট হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। আজরাহান এমনভাবে ওকে জড়িয়ে ধরেছে যে প্রহর শ্বাস নিতে পারছে না। আজরাহান শান্ত গলায় বলল। এত মোচড়ামুচড়ি করিস কেন তুই? প্রহর আহত গলায় বলল। প্লিজ রাহান ভাইয়া, যেতে দিন আমায়। আজরাহান হালকা কাত হয়ে নিজের মুখটা প্রহরের কানের কাছে নিয়ে শান্ত গলায় বলল। প্লিজ স্টপ দিস মাই লিটল হার্ট, আই ক্যান নো লঙ্গার টু কন্ট্রোল মাই সেলফ। প্রহর থমকে যায়। আজরাহান গাঢ় গলায় আবার বলল। তখন কিন্তু তোকেই আমাকে সামলাতে হবে। প্রহরের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এক উষ্ণ অস্থিরতা ভর করেছে প্রহরের শরীরে। আর সহ্য করতে না পেরে এক ভয়ানক কামড় বসিয়ে দেয় আজরাহানের ঘাড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে আজরাহান। হাতের বাঁধন শীতল হতেই হালকা ধাক্কা মেরে আজরাহানকে সরিয়ে রুদ্র শ্বাস এ বাইরে বেরিয়ে আসে প্রহর। আজরাহান কিছুটা শান্ত হয়ে ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শার্টের উপরের দিকের দুটো বাটন খুলে কলারটা একটু ছড়িয়ে দিতেই দেখে প্রহরের ছোট ছোট দাঁতগুলো একদম গেঁথে গিয়েছে।
রক্ত বেরিয়ে এসেছে। হাত লাগাতেই চিনচিনে ব্যথা কামড়ে ধরে। আজরাহান অস্ফুটভাবে বলল, ভাগলি আমার। নিঃশ্বাস আটকে কোনো মতে নিজের ঘরে দৌড়ে আসে প্রহর। ঘন ঘন শ্বাস ফেলছে, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, বারবার শুকনো ঢোক গিলছে। ভয়ে ওর প্রাণ আত্মা শুকিয়ে গিয়েছে। নিজেকে একটু সংযত করে লম্বা লম্বা শ্বাস টেনে নেয় প্রহর। ঝিমুনি দিয়ে ওঠে সমস্ত মস্তিষ্ক। ঠোঁটে ভারী কিছুর অস্তিত্ব মনে হতেই অবচেতন মনে ঠোঁটে হাত লাগায় প্রহর। চোখের সামনে আনতেই দেখে তাতে রক্ত লেগে আছে। প্রহরের চোখের টলটলে অশ্রু শ্রাবণের ধারা হয়ে বইতে থাকে। ভয়ে শিউরে ওঠে প্রহরের শরীর। আজরাহান ওকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। দরজায় ক্যাচ করে আওয়াজ হতেই সামনে তাকায় প্রহর। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখে আজরাহান দাঁড়িয়ে আছে। ওকে দেখেই কাঁদতে শুরু করে প্রহর। আজরাহান ধীর পায়ে এগিয়ে আসতে থাকে প্রহরের দিকে। প্রহর অসাড় হয়ে দাঁড়িয়ে আছে, ক্রন্দনরত গলায় কাতর নয়নে বলল, আমি ইচ্ছে করে করিনি রাহান ভাইয়া, আম সরি, আমি আর কখনো করবো না, সত্যি। আজরাহান প্রতিউত্তর করে না। প্রহরের সামনে এসে শক্ত এবং স্থির হয়ে দাঁড়ায়। ঘাটাকে একটু নিচু করে প্রহরের ঠোঁট থেকে শুষে নিতে থাকে লেগে থাকা উষ্ণ নোনতা লৌহ। প্রহর নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান বিছানায় বসে। প্রহর শান্ত হয়ে ওর পাশেই বসে। আজরাহান গাঢ় গলায় বলল, আমাকে ভয় পাস তুই? প্রহর নরম গলায় বলল, না, তাহলে? আপনার পাগলামোকে ভয় পাই। আজরাহান দুর্বদ্ধ হাসে, ফিকে গলায় বলে, মা বলে আমি নাকি পাগল, আর তুই আমার পাগলামের ঔষধ। আজরাহান ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায়, গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে ওর চোখে। এ চোখের চাহনিতেই প্রহরের দম বন্ধ হয়ে আসে, মরে যেতে ইচ্ছে করে ওর। আজরাহান শান্ত গলায় বলে, তাহলে দে আমার পাগলামি ভালো করে, আমার হয়ে যা তুই প্রহর। প্রহর অধর প্রস্ফুটিত করে পরিস্ফুরণ গলায় বলল, আমার পরীক্ষা রাহান ভাইয়া। আজরাহান স্মিত হাসে আর বলে, দিলাম তোকে আমি সময়, কিন্তু এইবার মা বিয়ের কথা বললে তুই যদি না করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। প্রহর আহত নয়নে তাকিয়ে থাকে আজরাহানের দিকে। আজরাহান ওর এক হাত প্রহরের বাম পাশে কোমরে আলগোছে রেখে নিজের মুখ গুজে দেয় প্রহরের গলায়। আজরাহানের উষ্ণ শ্বাসে ধীরে ধীরে বিবশ হয়ে আসে প্রহরের শরীর। আজরাহান প্রহরের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি ছুঁয়ে দিলে হব আমি নদী, তোমারই পাশে বয়ে যাব নিরবধি। আমার অন্তরচিত্তের অর্পণ, তুমি মানে আমার সমর্পণ। আমি আমার নিজেকে সমর্পণ করেছি তোর কাছে, আমার যা ছিল সবটা উজাড় করে দিয়েছি, এবার তোর পালা। আজরাহান সোজা হয়ে বসে এক সুদীর্ঘ শ্বাস ফেলে, নম্র গলায় আবার বলে, আমি জানি তুই অনেক ছোট, হয়তো আমার অনুভূতির আর সবটা বোঝার ক্ষমতা তোর নেই, কিন্তু আমি নিজেকে তোকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আজরাহান ওর ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে প্রহরের গালে ঘষা মেরে স্বাভাবিক গলায় আবার বলে, আমি যেমন নিজেকে তোকে ছাড়া ভাবতে পারি না, তেমনি আমাকে ছাড়া আমি তোকে শ্বাস নিতেও দিব না। আমার শিরা উপশিরায় যেমন তোর বিচরণ, ঠিক তেমন তোর ধমনীতে প্রবাহিত প্রতিটি রক্তবিন্দুতেও আমার বিচরণ। আমাকে ছাড়া না তুই এক কদম আগে যেতে পারবি, না এক কদম পেছনে। প্রহর শুধু শুনছে। আজরাহানের প্রতিটি কথা ওর বুক কাঁপিয়ে দিচ্ছে। বুকের ভিতর পাঁজরগুলো একে অন্যের সাথে যেন লড়াই করে চলছে। আজরাহান চোখের লাভা যেন ওকে এখনই ভস্ম করে দিবে, কিন্তু এই সব কিছুর জন্য ও নিজেই দায়ী। আজরাহান ওর নিজের জিনিসে অন্যের অধিকার একদম সহ্য করতে পারে না। একবার যা ওর হয়ে যাবে তার সত্তা সে কাউকে দেবে না। আজরাহানের ভালোবাসা প্রহর নিজে সাড়া দিয়েছে, এখন আর পিছনে ফেরার রাস্তা নেই। আজরাহান বিছানায় পা উঠিয়ে প্রহরের কোলে মাথা রাখে, প্রহরের হাতের অধর ছুঁয়ে বলল, বিয়েতে কনের মা বাবার সম্মতি লাগে, তুই কিন্তু এখনো তোর মা বাবার কথা বলিসনি। প্রহর তপ্ত গলায় বলে, প্রহর বলল, আপনি কি আমার মা বাবাকে বিয়ে করবেন নাকি? বিয়েতে তাদেরও প্রয়োজন। তাহলে আপনারা আমাকে বিয়ে করতে হবে না, যার মা বাবা আছে তাকে গিয়ে বিয়ে করেন। আজরাহান দুর্বদ্ধ হাসে, ফিসেল গলায় বলে, তোর মা বাবাকে দিয়ে আমি কি করবো রে? আমার তো তোকে চাই, ফুলসজ্জা তো আমি তোর সাথে করব, সেখানে তোর মা বাবার কি কাজ? আপনি চুপ করবেন। আজরাহান সরল চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি তোর অতীত জানতে চাইব না, কিন্তু যদি তোর অতীত আমার বর্তমান না ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়ায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না।
প্রহর নির্নিমেষ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। আজরাহান মৃদু স্বরে আবার বলল, তুই তো ঠান্ডা কেন রে? কাঁপিয়ে দিলি আমাকে। যা এখন আমার জন্য কফি নিয়ে আয়, একদম গরম। ঠান্ডা হলে কিন্তু তোকে গেলাবো। প্রহর আলগোছে আজরাহানের মাথা উঠিয়ে পা বাড়ায়। আজরাহান ডেকে বলে, রেড রোজ। প্রহর ঘুরে দাঁড়ায়, অস্পষ্টভাবে বলে, হুম। বালিশটা দিত। প্রহর ভুরু কুচকে চোখ বাঁকিয়ে তাকায়, তপ্ত গলায় বলে। আপনি সোজা হয়ে শুলেই তো পারেন। আজরান উল্টো হয়ে শোয়ার কারণে বালিশে ওর পায়ের কাছে পড়ে আছে। আজরান শক্ত গলায় বলল, দিতে বলেছি দে, এত কথা কেন বলিস? প্রহর ছোট ছোট পা ফেলে এগিয়ে আসতে আসতে বলল, আমি কি আপনার চাকর? এখনই তো এত কাজ করাচ্ছেন, বিয়ের পর তো আমাকে কাজের মাসি বানিয়ে রাখবেন একদম। আজরাহান হৃদয় গলানো হাসি হেসে বলে, তোকে আমি আমার হৃদয়ের রানী বানাবো। প্রহর ঠোঁট বাঁকিয়ে ভেংসি কাটে। বালিশ এনে আজরাহানের মাথার নিচে দিতেই আজরাহান প্রহরের কোমরে চিমটি কাটে। প্রহর ঈষৎ আর্তনাদ করে বলে, ও মা গো, লুচ্চা বেটা। আজরাহান প্রদীপ্ত গলায় বলল, কি বলি তুই? এসব অশ্লীল শব্দ কই থেকে শিখছিস বলতো? হিমি বলেছে, যারা মেয়েদের গায়ে হাত দেয় আর পচা কথা বলে তাদের এইসবই বলে। আজরাহান ভারী গলায় বলল, আমি পচা কথা বলি? তা নয়তো কি, লুচ্চা বেটা। তব বিয়ে রে, ডিঙি নৌকা। খিলখিলিয়ে হেসে ওঠে প্রহর। আজরাহানকে বিছানা থেকে উঠতে দেখেই তড়িৎ বেগে দৌড় লাগায়। আজরাহান মৃদু হেসে দুহাত ভাঁজ করে বালিশের ওপরে রেখে তাতে মাথা রাখে। বুক ফুলিয়ে এক শ্বাস নেয়। অবচেতন মনেই বলে ওঠে, তোর জন্য আমি সব কিছুই করতে রাজি, মাই লিটল হার্ট। রাতের শুরুতেই হিমঘরা বাতাস করা নাড়ে প্রকৃতির দ্বারে দ্বারে। শীতল বাতাসে কাঁপিয়ে তোলে মানুষের অস্থিমজ্জা। আবছা কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়িও ঢের সাবধানে চালাতে হয়। মার্শিয়াদ গাড়ির গতি কমিয়ে রেখেছে। ওর পাশে ঘাপটি মেরে বসে আছে নুরাইশা। মধ্যরাত, ওদের গাড়ি চলছে। হেডলাইটের আলোয় কুয়াশাচ্ছন্ন রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হলেও ধোয়ার কুণ্ডলী পাকিয়ে তার মাঝে রাস্তা তৈরি করে দিচ্ছে। ঠান্ডায় দাঁতের সাথে দাঁতের ঘর্ষণে এক অদ্ভুত আওয়াজ করছে নুরাইশা। মার্শিয়াদের চোখ পড়তেই গাড়ির জানালা বন্ধ করে দেয়। গাড়ি থামিয়ে নিজের ব্লাজার জড়িয়ে দেয় নুরাইশার গাড়ি। হকচকিয়ে নুরাইশা বলল, আরে আরে কি করছেন? মার্শিয়াদ রাশভারী গলায় বলল, আসার সময় শীতের কাপড় পরে আসেননি কেন? আমি কি জানতাম এত ঠান্ডা পড়বে? মার্শিয়াদ ছোট্ট নিঃশ্বাস ফেলে। আসলে দিনের বেলার আলোয় বোঝা যায় না রাতে কতটা শীত পড়তে পারে। এখন সময়টাই এমন। গাড়ি এসে থামে মার্শিয়াদের বাসায়। ঘরের ভিতরে উষ্ণতা বাহিরের থেকে বেশি, তাই নুরাইশা ব্লেজারটা কাউচে রেখে সেখানেই বসে। মার্শিয়াদ শার্টের হাতা ফোল্ড করে ওর পাশে ঘেঁষেই বসে। চোখে হেসে বলল, আপনার ভয় করছে না? নুরাইশা চোখের কোণ ক্ষীণ করে বলল, কেন? এই যে একা এসেছেন আমার বাসায়। তো মার্শিয়াদ মুচকি হেসে ফিসেল গলায় বলল, এখন যদি আপনাকে আমি কিছু করে বসি? নুরাইশা গলার স্বর মোটা করে ফ্যাস ফ্যাস করে বলল, কি করবেন মিস্টার জান? রেপ? ও আপনার দ্বারা হবে না। ঠিক করে হেসে দেয় নুরাইশা। মার্শিয়াদ নিষ্পলক তাকিয়ে দেখে, শান্ত গলায় বলে, আপনার বাবা যদি জানে আপনি এখানে এসেছেন? নুরাইশা উচ্ছ্বলিত গলায় বলল, কি করে জানবে? আমি দরজার ভিতর থেকে লক করে আলো নিভিয়ে দিয়েছি। বাবা ভাববে আমি ঘুমোচ্ছি। নুরাইশা আবারও আওয়াজ করে হেসে ওঠে। কোনো মতেই ঠোঁটে হাত চেপে ক্ষীণ কণ্ঠে বলল, বাবা তো জানে না তার মেয়ে প্রেম করতে এসেছে। মার্শিয়াদ স্মিত হাসে, স্বাভাবিক গলায় বলল, কি খাবেন বলুন? খিদে পেয়েছে নিশ্চয়ই। আইসক্রিম। পাগল হয়েছেন আপনি? এই ঠান্ডায় আইসক্রিম? আমি আইসক্রিমই খাবো। নো মিষ্টি, আইসক্রিম খাওয়া যাবে না। আর আইসক্রিম ঘরেও নেই। এত রাতে বাইরে যেতে পারবো না। নুরাইশা ঠোঁট বাঁকিয়ে কপট রাগ দেখিয়ে আহ্লাদি গলায় বলল, মানুষ ভালোবাসার মানুষের জন্য আকাশের চাঁদ নিয়ে আসতে পারে, আর আপনি আইসক্রিম আনতে পারবেন না? খোটা দিচ্ছেন? হুম। আচ্ছা বসেন, আমি নিয়ে আসছি। মার্শিয়াদ উঠে কিছু দূর গিয়ে আবার থমকে দাঁড়ায় আর বলে, বাসায় কিন্তু কেউ নেই মিষ্টি, থাকতে পারবেন তো একা? নুরাইশা ফাঁকা ঢোক গেলে ব্যস্ত গলায় বলল, না 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 না, আমার আইসক্রিম দরকার নেই। মার্শিয়াদ অধৈর্যরা ছড়িয়ে বিগলিত হাসে, স্বাভাবিক গলায় বলল, চলেন আপনাকে পিৎজা খাওয়াই। কিচেনে জার্কের ওপর বসে পা দুলাচ্ছে নুরাইশা।
মার্শিয়ার দুই হাতে ময়দা ছেড়ে যাচ্ছে। নুরাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, ইনশিরা আপু কোথায়? ও যশোর গিয়েছে। একা? না, সাথে আশফিক আছে। নুরাইশা চোখ বড় বড় করে নির্নিমেষ তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ অধের কোণে হেসে বলল, কি হয়েছে মিষ্টি, এভাবে তাকিয়ে আছেন কেন? নুরাইশা এক বৃহৎ ঢোক গিলে নরম গলায় বলে, আপনি ইনশিরা আপুকে আশফিক স্যারের সাথে যেতে দিলেন? কেন, তাতে কি? তাদের তো বিয়ে হয়নি। বিয়ে তো আমার, আপনারও হয়নি। নুরাইশা লজ্জা পায়, মাথা নিচু করে ফ্লোরে তাকায়। মার্শিয়াদ শান্ত গলায় বলল, যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসবিহীন সম্পর্ক মাঝিবিহীন নৌকার মতো, যার গন্তব্য নেই। নুরাইশা দুর্বল গলায় বলল, সরি জান। ইটস ওকে, আমি আমার বোনকে বিশ্বাস করি। আর কি বলুন তো, ও একদম আপনাদের মতো নয়, আলাদা। নুরাইশা ভাবুক চোখে তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। পিৎজা তৈরির প্রথম ধাপ শেষ হলে তা ওভেনে রেখে দেয় মার্শিয়াদ। টাইম অ্যান্ড পাওয়ার সেট করে দেয়। নুরাইশা নম্র গলায় বলল, জান, হুম। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ মম ছোটবেলা থেকে আমাদের ঘরের খাবার খাওয়ানোটা পছন্দ করতেন। বাইরের খাবার আমাদের জন্য অ্যালাউড ছিল না। আর এখানে এসে একা থাকতে থাকতে অনেক কিছু শেখা হয়ে গেছে। নুরাইশা ফিকে গলায় বলল, আমি যে রান্না করতে পারি না। মার্শিয়াদ নুরাইশার কাছে এসে নাকে নাক ঘষে বলে, আমি কি আপনাকে রান্না করার জন্য বিয়ে করব নাকি? আমি তো আপনাকে আমার জন্য বিয়ে করব। মার্শিয়াদ নুরাইশার কোমর ধরে ওকে র্যাকের ওপর থেকে নামায়, বলে, চলুন আপনাকে একটা জিনিস দেখাই। একটা অ্যালবাম বের করে তা দেখতে দেয় নুরাইশাকে। একের পর এক উল্টে তা দেখে চলছে নুরাইশা। মার্শিয়াদ নিবিড়ভাবে দেখছে নুরাইশাকে। নুরাইশার গালের উঁচু অংশটা একদম গোলাপি রং ধারণ করেছে। মার্শিয়াদ ফিসেল হেসে বলল, পিঙ্কি। নুরাইশা ধপ করে চোখ ফেলে মার্শিয়াদের দিকে, ঠোঁট ফুলিয়ে বলে, আমাকে আর পিঙ্কি বলবেন না। কেন? নুরাইশা আজরাহানের সাথে ঘটা ঘটনার কথা বলতেই হাহা করে হেসে ওঠে মার্শিয়াদ। মার্শিয়াদ আবার বলল, পিঙ্কি। শুনুন, কথা বলবো না আমি আপনার সাথে। মার্শিয়াদ স্নিগ্ধ গলায় বলল, ওকে ওকে, আর বলবো না। আপনি বসুন, পিৎজা হয়ে গিয়েছে, আমি নিয়ে আসছি। পিৎজা খেতে খেতে নুরাইশা চোখ দিয়ে থামে মার্শিয়াদের লিভিং রুমের পূর্ব পাশের দেয়ালে। সেখানে একটা গিটার ঝুলানো। নুরাইশা উচ্ছ্বলিত হয়ে গিটারের কাছে গিয়ে দাঁড়ায়, নরম গলায় বলে, এটাই আপনার? না, শিরার। ইনশিরা আপু গিটার বাজাতে পারে? হ্যাঁ, 3 বছর শিখেছিল। আপনি পারেন না? একটু। তাহলে আমাকে একটা গান শোনান। আর ইউ ক্রেজি মিষ্টি, আমি আর গান অসম্ভব। নুরাইশা জেদ ধরে বসে অনুনয় করতে থাকে মার্শিয়াদকে। বেচারা মার্শিয়াদ ফ্রিকে গলায় বলল, ওকে ওকে মেরিজান, বাট গান শুনে আবার বেহুশ হয়ে পড়ে না যান, তখন কিন্তু এই মাঝরাতে আমাকে বিপদে পড়তে হবে। মার্শিয়াদ গিটার হাতে নেয়, কাউচে গিয়ে বসে। ওর পাশেই বসে নুরাইশা। হাসি হাসি মুখ নিয়ে নির্নিমেষ তাকিয়ে দেখে মার্শিয়াদকে। মার্শিয়াদ গিটারে আঙ্গুল চালায়। নুরাইশা উঠে এসে মার্শিয়াদের কোলের ওপর বসে। মার্শিয়াদ এক হাত দিয়ে আলগোছে ধরে নুরাইশাকে। মার্শিয়াদের ঠোঁট আঁকড়ে ধরে দীর্ঘ সময় নিয়ে এক গভীর চুমু খায় নুরাইশা।